বিচার দিয়ে গেলাম। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই আসনে 2017 সাল থেকে আমি নিরবচ্ছিন্ন ভাবে কাজ করেছি। এর আগে 1973 সালে এই আসন থেকে আমার পিতা ভাষা আন্দোলনের সিপাহ সালার অলি আহাদ সাহেব স্বতন্ত্র নির্বাচন করে আওয়ামী লীগের প্রার্থী তাহের উদ্দিন ঠাকুরকে পরাজিত করেছিল। কিন্তু ওই যে ভোট চুরির অভ্যাস, সেই অভ্যাস থেকেই আমার বাবা অলি আহাদকে বিজয়ী ঘোষণা করার পরের দিন তাহের উদ্দিন ঠাকুরকে আওয়ামী লীগ বিজয়ী ঘোষণা করে। সেই আসন পুনরুদ্ধারের জন্য 17 সাল থেকে আজকে 25 শেষ, প্রায় 26, 9 বছর আমি নিরলস পরিশ্রম করেছি। আমি সংরক্ষিত মহিলা আসনে বিএনপি আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে। আমার বরাদ্দ ছিল নির্বাচিত এমপির 4 ভাগের 1 ভাগ। সেই 1 ভাগ দিয়ে টিআর কাবি খান সেই 1 ভাগ বরাদ্দ দিয়ে আমি যতটুকু সম্ভব এই দুটো উপজেলাতে কাজ করেছি। প্রিয় ভাইরা আমার, মার্কা নিশ্চয়ই গুরুত্বপূর্ণ, তবে প্রার্থীও কম গুরুত্বপূর্ণ না। আপনারা মার্কায় ভোট দিতে কোনোদিনও ভুল করেন নাই। আপনাদের ভোট সারা জীবন ধানের শীষের পক্ষেই হলো, ঠিক কি ঠিক না? তারপরেও এই 2 উপজেলার এমন হাল কেন? মাহাদি আমিন যখন বলছিল, আমি কানেক্ট হয়েছিলাম ইন্টারনেটে যখন মাহাদি আমিন আসলে তখন, তো সেই জন্য ওরকে যেগুলো প্রশ্ন আপনারা করছেন ওগুলো বেশি দেখার সুযোগ হয়েছে। তো এখানে বিভিন্ন আমাদের ঝালকাঠির আলমগীর একটা প্রশ্ন করেছে, পোর্টের প্রশ্ন করেছে। তা আমরা যদি সামগ্রিকভাবে বিবেচনা করি, বিষয়টা বিবেচনা করলে আমরা মাহাদি আমিনের উপস্থাপনাটা কি ছিল? কর্মসংস্থান ছিল। আমার যেই বোন, তার লাইসেন্স ছিল কিন্তু কাজ করতে পারেনি, তার জন্যও কিন্তু একটা উপায় বের করা আছে ওখানে। যেই ছেলেটি ম্যাট্রিক বলেন, ইন্টারমিডিয়েট বলেন, অনার্স বলেন, মাস্টার্স বলেন, ডিগ্রি বলেন করেছে, কিন্তু কোনো কর্মসংস্থান করতে পারছে না, কিন্তু ওর হাতে একটা মোবাইল আছে, ও খুব সুন্দর ছবি তুলতে পারে, ও খুব সুন্দরভাবে কোনো একটা জিনিসের ভিডিও খুব সুন্দরভাবে উপস্থাপন করতে পারে, কিন্তু তাতে কি, ওর তো কোনো কোম্পানি নাই। ও যে ওটা উপস্থাপন করে অনলাইনে যে ওটা বিক্রি করে অনলাইনে দেখানোর মাধ্যমে ওটাতে অ্যাড আসবে, ও যে সেখান থেকে ইনকাম করতে পারবে, সেটার তো তেমন কোনো পলিসি নাই সরকারের পক্ষ থেকে। ওর কাছে যে ও ইনকাম করলে ওর কাছে যে টাকাটা দেশ বিদেশ থেকেও যে ওর টাকাটা এসে পৌঁছবে, সেটারও কোনো উপায় নাই বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে। ইয়েস, আমরা এই জায়গাগুলোতেই পরিবর্তন করতে চাইছি। একটা মোবাইল ফোন অনেকের কাছেই আছে এখন। আমরা যারা এখানে নিজেদেরকে কিশোর, তরুণ, কোনো যুবক কোনোভাবেই দাবি করতে পারবো না, সেই সীমানা আমরা পেরিয়ে গিয়েছি। কিন্তু যারা সেই সীমানার মধ্যে আছে, তরুণ আছে, যুবক আছে, এরকম মানুষ যারা আছে, যাদের সেই প্রতিভা আছে, সেই প্রতিভাটাকে কাজে লাগিয়ে তারা যাতে অর্থসংস্থান, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, এরকম অনেকগুলো উপায় আমরা বের করেছি। আমি গতকালকে বলেছি, আজকে আবার আপনাদের সামনে, গতকাল যেহেতু আপনারা ছিলেন না, আপনাদের সামনে আজকে আবার তুলে ধরি আমি কয়েকটি ঘটনা। এখানে যদিও এর মধ্যে আলোচনা হয়েছে, আমি যেই বিষয়গুলো বলবো কম বেশি আলোচনা হয়েছে। বাংলাদেশের একটা বড় সমস্যা, এবং আপনারা আজকে যারা এখানে এসেছেন অধিকাংশই কিন্তু আপনারা জেলা বা উপজেলা পর্যায়ে থেকে আপনারা এখানে এসেছেন। আজকে আমাদের নেতৃবৃন্দ আজকে যারা এসেছেন, শহর এলাকার মানুষ, নেতা বা প্রতিনিধি কম আছেন, তাই নয় কি? অধিকাংশ তো জেলা উপজেলা পর্যায়ে। দেখেন, জেলা উপজেলা পর্যায়ে সাধারণত যারা যুবক বয়সী হয়, এই বয়সের তরুণ বলেন, এখন মেয়েদের মধ্যেও আগ্রহ আছে, কি সেটা? বিদেশে কর্মসংস্থান নিয়ে যাবে। একটা নেশা থাকে বিদেশে যাবার,
বিদেশে যাব, চাকরি বাকরি করব, হয় না? তাই তো, আমি তাই জানি কম বেশি, আমার সেরকমই ধারণা আছে। আপনার কি মনে করেন সঠিক বলেছি আমি? কি ভাই, কম বেশি মানে গ্রাম পর্যায়ে, উপজেলা পর্যায়ে বহু ইয়াং ছেলেপেলের মধ্যে এরকম একটা ধারণা আছে বিদেশে যাব। আর যাব বললেই তো আর হয় না। গতকালকে আমি দুটো দেশের উদাহরণ দিয়েছিলাম। এক দিয়েছিলাম জাপানের উদাহরণ, দুই দিয়েছিলাম ইউরোপের একটি দেশ ইতালির উদাহরণ। আরো আছে, এই দুটো উদাহরণ দিয়েছি আমি। যেমন ধরেন জাপানে, জাপানে পপুলেশন আমাদের যেরকম পপুলেশনের মধ্যে ইয়াং পপুলেশনের সংখ্যা বেশি, জাপানে কিন্তু ওটা রিভার্স, অপোজিট। ওখানে যারা বয়স্ক মানুষ তাদের সংখ্যা বেশি, ইয়াং পপুলেশনের সংখ্যা কম। রেশিওতে, পপুলেশন রেশিওতে তাদের এখন মানুষ প্রয়োজন। জাপান একটা কনজারভেটিভ সোসাইটি। তাদের সব মানুষ যে খুব ইংরেজি বলে বা বলতে পারে তা নয়, তারা তাদের ভাষায়, কারণ জাপান এতটাই উন্নত দেশ, তাদের খুব যে প্রয়োজন সবার অন্য ভাষা শেখা তা না। তার ভাতের অভাব নাই, কর্মসংস্থানের অভাব নাই, কাজে তার দরকার নাই অত। তার দেশের মধ্যেই সেই ব্যবস্থা তারা করেছে। কিন্তু এখন পপুলেশনের ডায়নামিকটা এরকম হওয়ার কারণে তাদের কৃষিক্ষেত্রে কাজের মানুষের সমস্যা দেখা দিয়েছে। এবং তাদের যে এই যে সিনিয়র সিটিজেন যারা আছে, বয়স্ক যারা মানুষের, তাদেরকে টেক কেয়ার করার জন্য মানুষের অভাব দিয়েছে। তাদের প্রচুর মানুষ দরকার, হেলথ কেয়ারের দরকার, এবং এগ্রিকালচারে মানুষ তাদের দরকার। ইন্দোনেশিয়া থেকে, নেপাল থেকে প্রচুর মানুষ যাচ্ছে, বাট আমরা বাংলাদেশ থেকে খুব মানুষ পাঠাতে পারছি না। কিছু মানুষ যাচ্ছে, স্টুডেন্ট হিসেবে যাচ্ছে, কিছু সুবিধা স্টুডেন্ট হিসেবে গিয়ে কোর্স টোর্স করে ওখানে থেকে তারা কিছু কষ্ট করে ব্যবস্থা করছে। কিন্তু রাষ্ট্র বা সরকার যদি একটা উদ্যোগ নেয় যে ঠিক আছে, আগামী 1 বছরে জাপানে আমরা 5 লক্ষ মানুষ পাঠাবো, কিন্তু এই প্রত্যেকটা মানুষকে আমরা শিখিয়ে নিব যে কি চাহিদা আছে জাপানে। কৃষিতে চাহিদা আছে এবং হেলথ কেয়ারে চাহিদা আছে। কৃষিতে সাধারণত পুরুষরাই যাবে, হেলথ কেয়ারে সাধারণত নারীরাই যাবে। তাহলে তাদের কালচার, তাদের ভাষা আমাদের এই মানুষগুলোকে শিখাতে হবে যারা সেখানে যাবে, এবং যে কাজের জন্য যাবে সেটার বেসিক ট্রেনিং আমাদের দিতে হবে। ঠিক একইভাবে ইউরোপের অনেক দেশ আছে, যেমন ইটালিতে আছে। ইটালিতে একই অবস্থা। মিডল ইস্টে বাংলাদেশ থেকে বছরে 8 থেকে 10 লক্ষ মানুষ যায়, তার মধ্যে 7 থেকে 8 লক্ষ মানুষ আনস্কিল লেবার যাচ্ছে। এখন গিয়ে ওখানে ক্লিনারের কাজ করছে। স্বাভাবিকভাবে ক্লিনারের কাজ যে করছে, কাজটা আমরা ছোট করে দেখছি না, কিন্তু যে কোনো কারণেই হোক তার বেতন কম হচ্ছে। কিন্তু যখন আপনি এগ্রিকালচারে নিয়ে যাবেন, যখন আপনি হেলথ কেয়ারের নিয়ে যাবেন, স্বাভাবিকভাবেই তার বেতন অনেক বেশি হবে। এবং বিশেষ করে যখন আপনি ভাষা শিক্ষা দিবেন এবং একই সাথে ওই বিষয়ের ট্রেনিংটা তাকে দিবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, নিশ্চয়ই আপনারা এখানে শিক্ষা নিয়ে যে আপনাদের সামনে উপস্থাপন করেছে আমাদের আজকের আলোচনার বিষয়গুলি, সেখানে নিশ্চয়ই